সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হলো পৃথিবীর প্রাচীন সভ্যতা সমূহ। চলো আমরা সেই প্রাচীন সভ্যতা সমূহের টপিকে চলে যাই। প্রথম যেটা আসবে সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতা এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সভ্যতা এসেছে আমাদের যুগে যুগে, তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এখন সভ্যতা থেকে যদি আমরা দেখি, তাহলে এই সভ্যতাটা অর্থাৎ আগে যত ধরনের সভ্যতা ছিল সেগুলো প্রত্যেকটি ছিল নদীকেন্দ্রিক সভ্যতা। এবং তার সাথে সাথে অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল। ঠিক তেমন ভাবে এই মেসোপটেমিয়া গড়ে উঠেছিল দুইটি নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা। একটি ছিল টাইগ্রিস, আরেকটি ইউফ্রেটিস, যার আরেক নাম হচ্ছে টাইগ্রিসের দজলা এবং ইউফ্রেটিসের আরেক নাম হচ্ছে ফোরাত নদীর মাঝখানে স্থান। আমরা যদি মেসোপটেমিয়া সভ্যতা দেখি, এই মেসোপটেমিয়া শব্দটিতে কিন্তু অর্থই দাঁড়ায় হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। অর্থাৎ মেসোপটেমিয়া এর অর্থই হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। তাহলে সেই দুই নদীর মধ্যবর্তী স্থানটা আসলে কি? সেই দুই নদী হচ্ছে দজলা আর ফরাত, যার আরেক নাম হচ্ছে টাইগ্রিসও বলা হয়, আবার ইউফ্রেটিস আরেকটি নদীর নাম। এই যে প্রাচীনতম যে সভ্যতা, এই প্রাচীনতম সভ্যতাকে কিন্তু আবার বলা হয় সভ্যতার উৎপত্তি স্থল। কারণ কি? কারণ এই যে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতাকে কিন্তু আবার চারটা পর্যায়ে ভাগ করা হয়। অর্থাৎ এই পুরা মেসোপটেমিয়া সভ্যতার ফেজ বা পর্যায় হচ্ছে চারটি। আমরা যদি চারটি পর্যায়ে দেখি, তার মধ্যে প্রথমটি হচ্ছে সুমেরীয় সভ্যতা, এরপর ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা এবং সর্বশেষ যে পর্যায়টি সেটি হচ্ছে কালদীয় সভ্যতা। এখন এই যে চারটি পর্যায়, এই চারটি পর্যায় কিন্তু খুব সহজেই একটি ছন্দের মাধ্যমে আমরা জানতে পারি। সেটা কি? সুমি ভাবি আসবে কাল, সুমিতে সুমেরীয়, তারপর ভাবিতে ব্যাবিলনীয়, আসবেতে অ্যাসিরীয় এবং সর্বশেষ কালতে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কালদীয় সভ্যতা। এই যে এই মেসোপটেমিয়া সভ্যতার চারটি যে পর্যায়, এখন এই চারটি পর্যায়ের আমরা এখন বিস্তারিত জানবো যে এই চারটি পর্যায় অর্থাৎ এই সভ্যতার মেসোপটেমিয়া সভ্যতার চারটি পর্যায়ে প্রত্যেকটি পর্যায়ে তাদের কি কি অবদান ছিল। সবার প্রথমে যথারীতি চলে আসবে সুমেরীয় সভ্যতা। আবার বলে রাখি যে এই যে চারটা পর্যায় পড়বো, এই চারটা পর্যায়ে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার পর্যায়গুলো। এবং এই চারটা পর্যায়ের তাহলে আমাদের শুধু অবদান পড়তে হবে, কারণ আমরা জানি এর অবস্থান কোথায়। এর অবস্থান হচ্ছে দজলা এবং ফরাত নদীর মধ্যবর্তী স্থানে। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে যে বর্তমানে এই যে চারটা পর্যায় মেসোপটেমিয়া সভ্যতার চারটা পর্যায়, এগুলো বর্তমানে বিশ্বের কোন দেশে ছিল? এটা বলে রাখি, সেটা হলো ইরাক দেশে। অর্থাৎ ইরাকের এই যে দুটো নদী দজলা ফরাতে, সেটি মেসোপটেমিয়া সভ্যতার চারটি পর্যায়ে আমরা দেখতে পারি। চলো আমরা সুমেরীয় সভ্যতার অবদানগুলো দেখি। তাদের প্রথম যেটা অবদান সেটি হলো কিউনিফর্ম নামক একটা বর্ণলিপি। আমরা এখন বিভিন্ন অক্ষরে বিভিন্ন ভাষার অক্ষর লিপি বা বিভিন্ন ধরনের বর্ণলিপি আছে, কিন্তু সেই সময় সেই প্রাচীনকালে যেটাকে সভ্যতার সূচনা হয়েছিল অর্থাৎ উৎপত্তি স্থল, সেখানে সেই সময় এটা খুবই কষ্টকর ছিল। এবং কিউনিফর্ম আগে তার এই কিউনিফর্মটাই হচ্ছে অক্ষরভিত্তিক বর্ণলিপি। কেননা আগে কিন্তু মানুষ চিত্রের মাধ্যমে জিনিসগুলোকে প্রকাশ করতো, তাদের ভাবকে প্রকাশ করতো, কিন্তু এই সুমেরীয় সভ্যতার কিউনিফর্মের মাধ্যমে কিন্তু অক্ষরভিত্তিক ভাবে তাদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারে। এবং এই সুমেরীয় সভ্যতাতেই কিন্তু গিলগামেশ নামক একটা মহাকাব্য রচনা শুরু হয়, মহাকাব্য। এবং এরপরে চাকা আবিষ্কার, যথারীতি এই চাকা আবিষ্কার পুরো মানব সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং এই চাকা আবিষ্কার আমরা দেখতে পারি সুমেরীয় সভ্যতার সময় আবিষ্কার হয়েছিল। এছাড়া জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা অর্থাৎ সময় নির্ধারণ কিন্তু আমাদের মানব সভ্যতার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে দুটি বিষয়, যেটা কিনা জলঘড়ি, এটা হচ্ছে মূলত ঘড়ি, কিন্তু বর্তমানে সময়কার সেই ঘড়ি না, এটা মূলত জলের মাধ্যমে অর্থাৎ পানির মাধ্যমে সেটা হিসাব করা হতো। এবং চন্দ্রপঞ্জিকা অর্থাৎ চাঁদ দেখে যেই পঞ্জিকা অর্থাৎ বছর নির্ণয় করা হতো, এটা নির্ণয়ের জন্য এই সুমেরীয় সভ্যতার অবদান অনেক বেশি। এরপরে আমরা
দ্বিতীয় যে পর্যায়টা দেখব মেসোপটেমিয়া সভ্যতার, সেটার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু সর্বপ্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকার প্রচলন করে। যদিও সুমেরীয় সভ্যতা চন্দ্র পঞ্জিকার প্রচলন শুরু করে, কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু পূর্ণাঙ্গ, এটা আমাদের মনে রাখতে হবে। প্রশ্ন চলে আসতে পারে যে সর্বপ্রথম পূর্ণাঙ্গ পঞ্জিকার প্রচলন শুরু করে কোন সভ্যতা, সেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এবং এই ব্যাবিলনীয় সভ্যতার কিন্তু আরেক জায়গায় তাদের অবদান আছে, সেটা হচ্ছে লিখিত আইন তৈরিতে। অর্থাৎ আগে মানুষ বা সুমেরীয় সভ্যতা বা তা আরো দেখতে পারি যে তারা মূলত মৌখিকভাবে আইন প্রচলন ছিল, কিন্তু এই ব্যাবিলনীয় সভ্যতা তার লিখিত আইন, অর্থাৎ আইন যে লিখার মাধ্যমে প্রকাশ করতে হবে সেটা প্রথম তারা তৈরি করে। এবং সেই ব্যাবিলনীয় সভ্যতার যে রাজা এটা করে, সে রাজার নাম হচ্ছে রাজা হাম্মুরাবি। এবং এই যে তার যে কোড অফ হাম্মুরাবি, অর্থাৎ আইন বিষয়ক যে তার কোড, অর্থাৎ কিভাবে এই রাষ্ট্রের ব্যবস্থাগুলো চলবে, সে কোড অফ হাম্মুরাবি, যেটা কিনা রাজা হাম্মুরাবি প্রণীত আইন, সেটাও কিন্তু লিখিত আইন ছিল। এরপরে মেসোপটেমিয়া সভ্যতার তৃতীয় যে পর্যায়, সেটার নাম হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা। এবং এই অ্যাসিরীয় সভ্যতা কিন্তু অনেক মারামারিতে প্রিয় ছিল, এবং এর অর্থাৎ তারা কি সমর অথবা যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী, এবং তার সাথে সাথে তারা প্রচুর খুব ভালোভাবে অস্ত্র পরিচালনা করতে পারো, অস্ত্রতে তারা পারদর্শী ছিল। এছাড়া এই অ্যাসিরীয় সভ্যতা কিন্তু এই যুদ্ধবিগ্রহ ছাড়াও তারা কিন্তু গণিতের ক্ষেত্রে খুবই অবদান রেখেছে। যেমন তারা বৃত্ত যে 360 ডিগ্রি, সেটা তারা প্রথম প্রমাণ করে। এছাড়া পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশতে বিভক্ত করে এই অ্যাসিরীয় সভ্যতা। এরপরে আমরা চতুর্থ যে পর্যায় মেসোপটেমিয়া সভ্যতার ক্যালদীয় সভ্যতা, সে ক্যালদীয় সভ্যতা অবদান দেখব। এই সভ্যতাকে আবার বলা হয় নব্য ব্যাবিলনীয় সভ্যতা। এই নব্য ব্যাবিলনীয় সভ্যতা এই কারণে বলা হয় কারণ এই যে আমরা মেসোপটেমিয়া সভ্যতার সেকেন্ড ফেজ বা সেকেন্ড যে পর্যায়ে দেখেছিলাম, তার নাম ছিল ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতার উপরেই অনেক অনেক বছর পরে যেহেতু ক্যালদীয় সভ্যতা গঠিত হয়েছিল, এখানে সভ্যতার গোড়াপত্তন হয়েছিল, এই কারণে ক্যালদীয় সভ্যতাকে বলা হয় নব্য ব্যাবিলনীয় সভ্যতা। চলো আমরা এই ক্যালদীয় সভ্যতার কিছু অবদান দেখি। যেমন হচ্ছে রাজা নেবুচাঁদ-নেজার। এই রাজা নেবুচাঁদ-নেজার সে কি করেছিল, সে পৃথিবীর সপ্তাহের মধ্যে একটি অন্যতম, সেটা হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেছিল। এটি মূলত একটি পাহাড়ের উপর একটি উদ্যান তৈরি করেছিল। যেহেতু এটা পাহাড়ের উপর অনেক উপরে, এই কারণে এটাকে বলা হয় শূন্য উদ্যান, কিন্তু এটা কিন্তু শূন্যে ভেসে ভেসে নাই। আরো সত্য কথা সেটা হলো এই ব্যাবিলনীয় যে শূন্য উদ্যান, এটার কিন্তু বর্তমানে পৃথিবীতে অস্তিত্বই নাই। এবং এই রাজা নেবুচাঁদ-নেজার তার স্ত্রীকে খুশি করার জন্য এই ব্যাবিলনীয় শূন্য উদ্যানটা তৈরি করেছিলেন। এবং এই ক্যালদীয় সভ্যতার আরেকটি অন্যতম অবদান হলো 7 দিনের সপ্তাহ, এবং প্রতিদিন যে 12 জোড়া ঘন্টা, অর্থাৎ 12 জোড়া করে 24 ঘন্টা, এবং প্রতি সপ্তাহে যে 7টা দিন, এটা প্রথম প্রচলন শুরু করে ক্যালদীয় সভ্যতা। অর্থাৎ আমরা এই তথ্য জানলাম যে মেসোপটেমিয়া সভ্যতার যে 4টি পর্যায়, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা এবং সর্বশেষ যে পর্যায় সেটা হচ্ছে ক্যালদীয় সভ্যতা, তাদের অবদান সমূহ। এখন আমরা চলে যাব আরেকটি নতুন সভ্যতায়, এবং সেই সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। নাম শুনে বোঝা যাচ্ছে যে এটি গড়ে উঠছে বর্তমান মিশরকে কেন্দ্র করে। মিশর একটি আফ্রিকার দেশ, সেই আফ্রিকার মিশর দেশে যেই সভ্যতা গড়ে উঠছিল, সেই সভ্যতার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। তো চলো, এই যে মিশর সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠছে, এটি হচ্ছে নীল নদের তীরে। কারণ আমি আগেও বলেছি যে আগেকার প্রাচীন সভ্যতাগুলো প্রত্যেকটি কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে। কারণ কৃষিকাজের জন্য আমাদের নদী দরকার, যোগাযোগ ব্যবস্থার জন্য আমাদেরকে নদী দরকার, অর্থাৎ পানি দরকার। তো সবকিছুর জন্য এই যে এই সভ্যতাগুলো নদী কেন্দ্রিক ছিল। মিশরীয় সভ্যতার আরেকটি অবদান হলো তার প্রাচীন লিখন পদ্ধতি, যে লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, এর উদ্ভাবন করেন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এবং এই ছবিতে আমরা একটা দূরে একটা পিরামিড দেখতে পাচ্ছি এবং সিংহ আকৃতির একটা মূর্তি দেখতে পাচ্ছি। এখন আমরা এটা একটু বিশ্লেষণ করব। সেটি হলো কি, এই যে পিরামিড, এই পিরামিডটা কেন করা হয়? এটা মূলত এই ফারাওদের মৃতদেহ সংরক্ষণের জন্য এই যে দূরে আমরা একটা পিরামিড দেখতে পাচ্ছি, সেটা তারা নির্মাণ করেছিল। অর্থাৎ পিরামিড নির্মাণ এই মিশর সভ্যতার একটা অন্যতম অবদান। বলে রাখি যে এই ফারাও আসলে কারা? মূলত মিশরীয় সভ্যতার
যারা ক্ষমতায় থাকতো অর্থাৎ শাসকদেরকে ফারাও বলা হতো বা অনেক সময়কে ফেরাউনও বলা হয়, এবং তাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তারা এই ধরনের পিরামিড নির্মাণ করেছে। এবং বিশেষ করে মিশরের যে পিরামিডগুলো সেগুলো পৃথিবীর ইতিহাসে এখনো অক্ষয় হয়ে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই চিত্রে যে পিরামিড দেখতে পাচ্ছি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড, যে পিরামিডের নাম হলো গিজার পিরামিড। এবং আমরা যে মূর্তি দেখতে পাচ্ছি সেই মূর্তিটা আসলে, এই মূর্তির নাম হচ্ছে স্ফিংস। এবং এই স্ফিংস হচ্ছে অনেকটা সিংহের মতো, বাট এটা হচ্ছে মূলত একজন ফারাওয়ের খুফু। সেই ফারাওয়ের নাম হচ্ছে খুফু এবং সেই খুফুর পাথরের তৈরি সিংহ আকৃতির মূর্তি হচ্ছে এই স্ফিংস। এছাড়া মিশরীয় সভ্যতা আরেকটি অন্যতম অবদান রাখে, সেটি হলো 12 মাসে 1 বছর এবং 30 দিনে 1 মাস এর প্রচলন শুরু করে। অর্থাৎ এক বছরে যে 12টা মাস এবং তার সাথে সাথে 1 মাসের যে 30টা দিন যে সংগঠিত হয় সেটা প্রচলন শুরু করে এই মিশরের সভ্যতা। এবং নীল নদ, যে নদের তীরে এই মিশরের সভ্যতা গড়ে উঠেছিল, সেই নীল নদের দেবতার নাম ওসিরিস। এখন আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে জানবো, সেটি হলো রোমান সভ্যতা। এই রোমান সভ্যতা ইতালির টাইবার নদীর তীরে গড়ে উঠেছিল এবং এই সভ্যতার একজন অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। এছাড়া এই সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে আইন প্রণয়নে, কেননা এই রোমান যে আইন আছে সেই আইনটা বর্তমানে বিশ্বের সকল দেশেই তার বেসিক প্রিন্সিপাল হিসেবে ব্যবহৃত হয়, তাই রোমান আইনকে বলা হয় মাদার অফ অল লস। আমরা চিত্রে একটি নাট্যশালা দেখতে পাচ্ছি, এই নাট্যশালার নাম হলো কলোসিয়াম এবং এই কলোসিয়ামটি এককালে গ্ল্যাডিয়েটরস অর্থাৎ যারা রোমান যোদ্ধা তাদেরকে গ্ল্যাডিয়েটর বলা হয়, সেই গ্ল্যাডিয়েটরদের এখানে যুদ্ধ হিংস্র পশুর সাথে দেখানো হতো। এছাড়া নাট্যশালা হিসেবে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই কলোসিয়ামে হতো, যেটা কিনা পৃথিবীর অন্যতম সপ্তার্য এবং রোমান সভ্যতার অবদান। এরপরে আমরা আরেকটি সভ্যতা পড়ব, গ্রিক সভ্যতা। এবং এই গ্রিক সভ্যতা কিন্তু সবচেয়ে বড় অবদান ছিল দর্শন চর্চায়। এখানে প্রচুর দর্শন অর্থাৎ দার্শনিক ছিল। এবং খুবই একটি ইন্টারেস্টিং বিষয়, এই সভ্যতা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি। আমরা এ পর্যন্ত যত সভ্যতা পড়েছি তারা কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছিল, কিন্তু গ্রিক সভ্যতা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি। এবং এই গ্রিক সভ্যতা প্রথম নগরাষ্ট্র ছিল গ্রিসের অ্যাথেন্সে এবং স্পার্টা, অর্থাৎ এই পৃথিবীর ইতিহাসে প্রথম নগরাষ্ট্র অর্থাৎ নগরকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থা এটি হয়েছিল গ্রিসের অ্যাথেন্স এবং স্পার্টাতে। থ্যালিস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এগুলো ছিল বিখ্যাত গ্রিক দার্শনিক। গ্রিকদের প্রধান দেবতা ছিল জিউস, যারা তাকে মান্য করত প্রধান দেবতা হিসেবে। এবং বিখ্যাত গ্রিক ইতিহাসবিদ ছিলেন হেরোডোটাস এবং থুকিরাইডিস। এখানে বলে রাখা প্রয়োজন যে হেরোডোটাসকে কিন্তু বলা হয় ইতিহাসের জনক এবং থুকিরাইডিসকে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। অর্থাৎ একজন শুধুমাত্র ইতিহাসের জনক অর্থাৎ হেরোডোটাস, যাকে বলা হয় ইতিহাসের জনক, এবং থুকিরাইডিস ইনি বৈজ্ঞানিক ইতিহাসের জনক, অর্থাৎ বিজ্ঞানের ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন বলে একে বলা হয় বৈজ্ঞানিক ইতিহাসের জনক। এখন আমরা একত্রে দুটি সভ্যতা সম্পর্কে জানবো, একটি হলো মায়া সভ্যতা ও আরেকটি হলো ইনকা সভ্যতা। এবং এই দুটি সভ্যতার মধ্যে কিন্তু আমাদের অনেক কনফিউশন আসে, সেই কনফিউশনটা দূর করার জন্য আমরা এই সভ্যতাগুলোর অবস্থান এবং নিদর্শন একসাথে দিয়েছি। আমরা যে দেখি এই মায়া সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে, অর্থাৎ মতে মায়া মতে মেক্সিকো। এবং এই সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে চিচেন ইৎসা, যেটি একটি পিরামিড, এবং এই চিচেন ইৎসাই হচ্ছে মায়া সভ্যতার একটি অন্যতম নিদর্শন। আমরা আরেকটি মায়া সভ্যতার সাথে যে সভ্যতার কনফিউশন লাগে সেটি হচ্ছে ইনকা সভ্যতা। এবং এই ইনকা সভ্যতা কিন্তু পেরুতে, এবং এই ইনকা সভ্যতার একটি অন্যতম নিদর্শন হলো মাচু পিচু নামক একটি পাহাড়। এখন বলে রাখি যে আমরা যদি একটি সভ্যতার সব জানতে পারি, অর্থাৎ মায়া সভ্যতা সম্পর্কে যদি জানি মতে মায়া এবং এর অবস্থান মেক্সিকো, এবং তার সাথে সাথে এর শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে চিচেন ইৎসা, যদি একটা মনে রাখতে পারি তাহলে এর পরেরটা ইজিলি আমরা খুব ভালোভাবে জানতে পারবো অপশন দেখার মাধ্যমে। তো আশা করি এই মায়া সভ্যতা ও ইনকা সভ্যতা তোমাদের কোনো ধরনের আর কনফিউশন থাকবে না। এরপরে আমরা জানবো সিন্ধু সভ্যতা, যেটি আমাদের এই উপমহাদেশের একটি সভ্যতা। এতক্ষণ আমরা জানলাম বাইরের সভ্যতাগুলো, আমাদের
থেকে দূরের সভ্যতাগুলো। এই সিন্ধু সভ্যতা কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, তাই জন্য এই সভ্যতার নাম দিয়ে দিয়েছে সিন্ধু সভ্যতা, এবং যার বর্তমানে অবস্থান হচ্ছে ভারত ও পাকিস্তানে। হরপ্পা, মহেঞ্জোদারো এই দুটি ছিল হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম নগরী। এবং এই সিন্ধু সভ্যতা যেহেতু আমাদের এখানকার সভ্যতা, অবশ্যই এরা কি করেছিল, এরা পরিকল্পিত নগর ব্যবস্থা এবং পয় নিষ্কাশন ব্যবস্থা করেছিল। অর্থাৎ এরা আমাদের যে পয় নিষ্কাশন ব্যবস্থা অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, সেটা যেহেতু একটা শহরের জন্য, একটা নগর ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ, সেটা করেছিল। তার সাথে সাথে উচ্চ শ্রেণীর যারা সমাজে ছিল তাদের জন্য আলাদা বসবাস স্থান এবং নিচু শ্রেণীর জন্য আলাদা বসবাস স্থান, যারা নিচু শ্রেণীর মানুষ ছিল। এই কারণে একে বলা হয় পরিকল্পিত নগর ব্যবস্থার। এছাড়া বাটখারা পদ্ধতির প্রচলন করে, যা কিনা ওজন নির্ণয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং কৃষিকাজে তারা খুবই পারদর্শী ছিল, যেহেতু উপমহাদেশের আমরা খুব কৃষিকাজে পারদর্শী, এই কারণে সিন্ধু সভ্যতা, আমরা সেই সিন্ধু সভ্যতার সেই ইতিহাস থেকে কিন্তু আমরা এখনো কৃষিকাজে পারদর্শী। এরপরে আমরা জানবো ফিনিশীয় সভ্যতা। যদিও নাম শুনে ফিনিশ মনে হচ্ছে অর্থাৎ ফিনল্যান্ডের, না, এটা কিন্তু আসলে লেবাননের কাছে গড়ে উঠেছিল। লেবাননে ভূমধ্য সাগরের কাছে গড়ে ওঠা এই সভ্যতা। এবং এই সভ্যতা কিন্তু বর্ণমালা, ব্যঞ্জন বর্ণ উদ্ভাবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং জাহাজ নির্মাণে এই সভ্যতার অবদান ছিল অনস্বীকার্য। এরপরে আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে জানব, সেটি হলো হিব্রু সভ্যতা। বলে রাখা উচিত, এই হিব্রু সভ্যতার এই হিব্রু একটি অবস্থান যদি দেখি তাহলে ইসরায়েল, অর্থাৎ বর্তমানে যে একটি একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল, সেই ইসরায়েলে এই হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। এবং হিব্রু মূলত ভাষার নাম, যদিও এটা জাতি না, এটা একটা ভাষার নাম থেকে এই সভ্যতার নাম হয়েছে হিব্রু সভ্যতা। এবং প্রধান ধর্মীয় নেতা হযরত মুসা আলাইহিসসালাম, যারা কিনা এই হিব্রু সভ্যতা অর্থাৎ ইসরায়েল অর্থাৎ ইহুদি মানুষরা তাকে তাদের প্রধান ধর্মীয় নেতা হিসেবে মানে। এবং তাদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে পুরাতন স্টেটমেন্ট। এরপরে আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পারস্য সভ্যতা। আমরা জানি এই পারস্য সভ্যতা বর্তমান হচ্ছে ইরানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, কারণ এই ইরানের কিন্তু প্রাচীন নামই ছিল পারস্য। এবং পারস্যদের অবদান ছিল ধর্ম সংস্কারে, এবং পারস্যের ধর্মের যে নাম ছিল সেটি ছিল জোরাথ্রুস্ট। পারস্য সভ্যতার আরেক নাম সেটা হলো একমেডিন সভ্যতা। এরপরে আমরা আরেকটি সভ্যতা সম্পর্কে জানবো, সেটি হচ্ছে চৈনিক সভ্যতা। নাম শুনে বোঝা যাচ্ছে এটা চীনা সভ্যতা, অর্থাৎ চীনকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল। এখন আমরা জানবো এই কোন নদীর তীরে গড়ে উঠেছিল, সেটি হলো হোয়াংহো নদী এবং ইয়াংসিকিয়াং নদী। এই দুইটা নদীর তীরেই কিন্তু চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল, এবং এই দুটি নদী কিন্তু এশিয়ার বৃহত্তম নদী। আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয় চৈনিক সভ্যতায়। চৈনিক সভ্যতার একজন বিখ্যাত দার্শনিকের নাম কনফুসিয়াস। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের সভ্যতা সম্পর্কে জানলাম, যে সভ্যতাগুলো আমাদের এই পৃথিবীতে বিদ্যমান ছিল। এবার আমরা এই প্রাচীন সভ্যতা সমূহ থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছে তা একটু দেখব। যদি আমরা প্রথম প্রশ্ন দেখি, সেটি হলো হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লেখন পদ্ধতি। অপশন: মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, নাকি ব্যাবিলনীয় সভ্যতা। আশা করি তোমরা উত্তর পেয়েছো। সেটি হলো কি মিশরীয় সভ্যতা। তারা প্রাচীন এক লিখন পদ্ধতির আবিষ্কারক, যেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক, সেটারই আবিষ্কার করেছিল এই মিশরীয় সভ্যতা। এবং এই যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদীর তীরে। চলো আমরা আরেকটি প্রশ্ন দেখি, সেটি হলো ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়? সেটা ব্রাজিলে, পেরুতে, বলিভিয়াতে, নাকি ভেনেজুয়েলাতে। আমরা যদি দেখি, আমরা কিন্তু পড়েছিলাম যে আমরা দুইটা সভ্যতার মধ্যে অনেক কনফিউশন লাগবে, একটি হচ্ছে মায়া সভ্যতা, আরেকটি হচ্ছে ইনকা সভ্যতা। আমরা বলেছিলাম যে আমরা যদি একটি খুব ভালো করে পড়ি, আরেকটি খুব সহজে অপশন দেখে আমরা মনে করতে পারবো। তাহলে এইটা হচ্ছে ইনকা সভ্যতা, যে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায় পেরুতে, এবং এই ইনকা সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে মাচু পিচু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা
এই প্রাচীন সভ্যতা সমূহ থেকে খুব ভালোভাবে করায়ত্ত করেছো, কারণ এই প্রাচীন সভ্যতা থেকে তাদের অবদান আসতে পারে, অথবা তাদের অবস্থান আসতে পারে, অথবা নদীর অর্থাৎ কোন নদীতে অবস্থিত সেটা আসতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সকল সভ্যতা বিষয়ে খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।